আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। আমি জেলা প্রশাসক কার্যালয়ে প্রকৌশলী হিসেবে চাকরি করতাম। বর্তমানে আমি অবসরে গেছি 2019 সালের 29শে ডিসেম্বর। এখন আমি অবসর জীবন কাটাচ্ছি, বিভিন্ন জায়গায় ভ্রমণ করে বেড়াচ্ছি, আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ রাখতেছি। আমার জন্মস্থান দিনাজপুরে। আমার ছেলেবেলা মূলত কাটছে পীরগঞ্জ উপজেলা এবং ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলা, দিনাজপুরের হাকিমপুর উপজেলা এবং দিনাজপুর সদর উপজেলা। আমি দিনাজপুর জেলা স্কুল থেকে 1977 সালে এসএসসি পাস করছি এবং 79 সালে দিনাজপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করছি। আমার বাবা মোহাম্মদ শফিকুল ইসলাম, উনি পাবনার লোক ছিলেন। তিনি পুলিশ ডিপার্টমেন্টে সারা জীবন চাকরি করেছেন। আমার বাবা মিষ্টভাষী, কম কথা বলতেন এবং খুব গুছায় কথা বলতেন এবং তিনি প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় কোনো কথা বলতেন না এবং তিনি আমাদেরকে সবসময় ভালো উপদেশ দিতেন, ভালোভাবে চলার জন্য বা ভালোভাবে মানুষ হওয়ার জন্য পরামর্শ দিত আর কি। আমার বাবা যুদ্ধের সময় হাকিমপুর থানার ওসির দায়িত্ব পালন করছিলেন। ওই সময় এটা হিলি থানা হিসেবে পরিচিত ছিল। বাবা যুদ্ধের সময় হাকিমপুর থানা থেকে ভারতের গঙ্গারামপুরে চলে গেলেন এবং বালুরঘাটে মিত্রবাহিনীর একটা ক্যাম্প তৈরি হয়েছিল। সেই মিত্রবাহিনী ক্যাম্পে আমার বাবা আর কি মুক্তিযোদ্ধাদেরকে সহায়তা করার জন্য গোয়েন্দা পাঠাইতেন আর কি। গোয়েন্দারা পশ্চিম বাংলা থেকে আসতো, ভারত থেকে হাকিমপুরে বা হিলিতে আসতো। তারা কোথায় খান সেনারা বিভিন্ন জায়গায় ক্যাম্প করছে, কোথায় তারা মুক্তিযোদ্ধাদেরকে নিধন করার জন্য করতেছে, ক্যাম্প গঠন করছে, সেগুলার ব্যাপারে খোঁজ খবর গোয়েন্দারা আমার বাবাকে দিতেন। বাবা আবার সেটা মিত্রবাহিনী ক্যাম্পে আবার সেটা জানাইতেন। সেই ক্যাম্প থেকে আমরা দেখতাম, আমি ছোটোবেলায় দেখছি যে আমার বাবা এইগুলো জানানোর পরে সেখান থেকে শেল মারতো আর কি, শেল মারতো এবং সেগুলা বড় বড় শেল আর কি, মিসাইল বোমার মতো, সেই শেলগুলো ওই ঘাঁটিতে পড়ে ঘাঁটিগুলো ধ্বংস হয়ে যেত। তো বাবা এইভাবে মুক্তিযোদ্ধাদেরকে সহযোগিতা করছিল। মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল 10 বছর। ওই সময় কিছু স্মৃতি আমার এখন নাড়া দেয়। যেমন আমি দেখছি যে বিভিন্ন জায়গায় যারা শরণার্থী হিসেবে গেছিল বাংলাদেশ থেকে ভারতে, তারা অনেকে অনাহারে অধ্যাহারে খুব কষ্টে ছিল। তাদেরকে আমি দেখছিলাম যে তারা যেখানে যেখানে রিলিফ দিত সেই জায়গায় তারা লাইন ধরে দাঁড়ায়, দীর্ঘক্ষণ দাঁড়ায় থেকে রিলিফ নেওয়ার চেষ্টা করতো। অনেক সময় তারা রিলিফ পাইতো না, তারা মন খারাপ করে তারা বাড়ি ফিরে যেত। এগুলো দেখে আমার খুব খারাপ লাগতো। এছাড়াও আমি দেখছি যে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদেরকে দেখা যেত যে ট্যাঙ্ক যাচ্ছে যে ভারত থেকে বাংলাদেশে যুদ্ধ করতে আসার জন্য, সেই ট্যাঙ্কের সামনে মুক্তিযোদ্ধাদেরকে ওরা সামনে আগায় যাচ্ছে আর পিছন দিক দিয়ে ট্যাঙ্কগুলা যাচ্ছে। এবং এরকম একটা আমার মনে হয়েছিল ছোটোবেলায় যে আগে মুক্তিযোদ্ধারা মারা যাবে, তারপরে এরা মারা যাবে আর কি, তাদেরকে সামনে আগায় দিত। এই জিনিসটা আমাকে খুব খারাপ লাগতো আর কি এবং আমি ছোটোবেলায় এটা করছি। এছাড়াও আমি আরেকটা জিনিস আমার মনে আছে যে আমার বড় ভাই আর আমি প্রায় সমবয়সী। আমার বড় ভাই আমার থেকে 1 বছর বড়। তো বড় ভাই আর আমি মিলে বাইরে খেলতেছিলাম। ওই সময় দেখি যে মুক্তিযোদ্ধা এবং মিত্রবাহিনীর ট্যাঙ্কগুলা যুদ্ধ করার জন্য হিলির দিকে যাচ্ছিল, পূর্ব পাকিস্তানের হিলির দিকে যাচ্ছিল ভারত থেকে। ওই সময় বড় ভাই দেখতে খুব সুন্দর ছিল, তাকে মিত্রবাহিনীর সৈন্যরা ডাকতেছিল, আয় বাবু আমাদের সঙ্গে যুদ্ধ করতে যাবা নাকি, যদি যাবাতে আসো। তো ওই সময় বড় ভাইকে দেখছিলাম যে সে দৌড়ায় যায়, সে হাত ইশারা করে বলছিল যে আমি যাব এবং তারা ট্যাঙ্ক থামায় উঠায় নিয়েছিল, বড় ভাইকে ট্যাঙ্কের মধ্যে উঠায় নিয়েছিল যুদ্ধ করতে নিয়ে যাওয়ার জন্য। আমি ওই সময় দৌড়ে আসে আমার মাকে খবর দিই যে বড় ভাইকে যুদ্ধ করতে নিয়ে যাচ্ছে, ও ট্যাঙ্কের মধ্যে উঠছে। তখন আর কি আমার মা চিল্লাইতে কাঁদতে চিল্লাইতে ইশারা করে ট্যাঙ্ক থামাইতে বলতেছে, ওকে নামাই দেওয়ার জন্য।
তো ওই সময় বেশ কিছু দূর নিয়ে যাওয়ার পরে ওই সৈন্যরা আর কি তাকে মানে মিত্রবাহিনীর সৈন্যরা ট্যাঙ্ক থামায় বড় ভাইকে ট্যাঙ্ক থেকে নামাই দিছিল। তো এই জিনিসটা আমার স্মৃতির মধ্যে এখনও মনে পড়ে এবং এটা একটা খুব উল্লেখযোগ্য ঘটনা। বোদা থানাতে আব্বা চাকরি করাকালীন সময় আমি বড় ভাই আমরা ওই সময় আম কাঁঠালের সিজন গ্রীষ্মকাল, আমরা মানে বাইরে দেখি কি আমাদের বাড়ির সামনে একটা পুলিশের ছেলে এবং একটা মেয়ে একটা কী যেন খুলতেছে এবং আমাদেরকে দেখে মনে হয়েছে যে এটা কোনো বোম টোম জাতীয় কিছু হবে, পরিত্যক্ত বোম। তা আমরা তখন ওর কাছ থেকে একটা কাড়ে নিয়ে আমি প্রথমে এটা খোলা শুরু করি, আমার কাছ থেকে আমার বড় ভাই কাড়ে নেয়। সে তখন ওটা ওরা এক হাত দিয়ে ধরে, আরেক হাত দিয়ে পরিত্যক্ত বোমটা চাকু দিয়ে মানে খোলার চেষ্টা করে। ওইটা একটা ছোট একটা মালতির কৌটার মতো বোমটা ছিল। তো আমরা মনে করছিলাম যে বোমটা নষ্ট আর কি অকেজো, সেই হিসাবে বারুদটা সংগ্রহ করার জন্য ওটা খোলা হচ্ছিল। তো ওইটা খুলতে যায় তখন ওর হাতের মধ্যে বোমটা বাস্ট হয়ে যায়। বাস্ট হওয়াতে ওর বাম হাতের বেশ ক্ষতি হয় আর কি। আমরা হচ্ছে মোট 10 ভাই বোন। 10 ভাই বোনের মধ্যে প্রথমে 4 বোন, তারপরে 4 ভাই, তারপর 2 বোন। আমার বড় বোন, ওনার নাম হচ্ছে সেলিনা হক। দুলাভাই পর্যটন কর্পোরেশনের অ্যাকাউন্টেন্ট হিসেবে চাকরি করতেন। পরবর্তীতে দুলাভাই রিটায়ার করেন এবং বর্তমানে মারা গেছেন আর কি। তারপরে মেজো বোন শাহিনা বেগম, ওই বোনের হাজব্যান্ড পঞ্চগড়ে সে জমি জমা দেখাশোনা করতো তার, এবং পাশাপাশি সে কাপড়ের ব্যবসা করতো আর কি। তো ওই দুলাভাইও মানে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন আর কি। উনি এখন বর্তমানে বেঁচে নাই। তারপর 3 নম্বর বোন ফরিদা বেগম, ওই বোনের হাজব্যান্ড ডাক্তার ছিলেন, উনি হচ্ছে সিভিল সার্জন হয়ে রিটায়ার করছেন। দুলাভাইও বার্ধক্যজনিত কারণে উনিও অসুস্থ হয়ে হার্ট অসুখে মারা গেছেন। তারপরে 4 নম্বর বোনের হাজব্যান্ড, উনি শিক্ষকতা করতেন, উনি পঞ্চগড় সরকারি গার্লস স্কুলের হেডমাস্টার দীর্ঘদিন ছিলেন। তারপরে উনি সহকারী জেলা শিক্ষা অফিসার হয়ে রিটায়ার করছেন। ওই দুলাভাইয়ের বর্তমানে জীবিত আছে। তারপরে বড় ভাই, উনি দিনাজপুর কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপালের দায়িত্ব পালন করতেছেন এবং তার ওয়াইফ উনি হচ্ছে দিনাজপুরের সঙ্গীত মহাবিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল হিসেবে চাকরি করেন। তারপরে আমি দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলাম। তার আগে পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত ছিলাম প্রকৌশলী হিসেবে। বর্তমানে আমি অবসরে গেছি। আমার 3 নম্বর ভাই মোহাম্মদ হাফিজুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, পাবনায় কর্মরত আছেন। আর 4 নম্বর মোহাম্মদ মিজানুর রহমান, সিনিয়র প্রভাষক হিসেবে দিনাজপুর কারেন্ট হার্ট ডিগ্রি কলেজে কর্মরত আছে এবং তার স্ত্রী দিনাজপুর কেভিএম কলেজে প্রভাষিকা হিসেবে কর্মরত আছেন। আমার ছোট 2 বোন, মোসাম্মদ সুফিয়া খাতুন হচ্ছে 5 নম্বর বোন, ওনার হাজব্যান্ড কুতুবডাঙ্গা দাখিল মাদ্রাসায় প্রভাষক হিসাবে কর্মরত আছেন। আর আমার ছোট বোন, সেও দিনাজপুর কলেজের গার্লস স্কুল অ্যান্ড কলেজে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছে। আর শেষ ছোট বোন মোসাম্মদ সালেহা খাতুন, সে গৃহিণী হিসাবে আছে এবং তার হাজব্যান্ড দিনাজপুর সিটি কলেজের অধ্যক্ষ হিসাবে কর্মরত আছেন। সবচেয়ে ছোট বোন লতা, ওর মোসাম্মদ সালেহা খাতুন লতার একটা স্মৃতি আমার মনে পড়ে এখনও। মানে যুদ্ধের সময় আমরা যখন ভারতে পালায় যাই, প্রচণ্ড গোলাগুলি হচ্ছিল আব্বা আমাদেরকে নিয়ে, আব্বা আম্মা আমাদের সব ভাই বোনকে নিয়ে ভারতে চলে যাচ্ছে। ওই সময় লতা খুব ছোট আর কি, তার বয়স তখন 8-9 মাস। সে ওই সময় ঘুমাইছিল। তো সে বিছানার মধ্যে ঘুমাইছিল, আব্বা আম্মা কেউ বুঝতে পারেনি যে সে ঘুমায় আছে। আমরা ওকে রাখে ভারতে চলে যাই। ভারতে চলে যাওয়ার পরে আম্মা হঠাৎ করে জিজ্ঞাসা করে যে লতা কোথায়, লতা কোথায়? তখন আব্বা বলছে, কেন লতা আসেনি আমাদের সাথে? বলছে, না, লতা তো নাই, ও তো আমাদের সঙ্গে আসেনি। তা আম্মা মনে করছিল যে সে হয়তো কোনো বড় বোনের কোলের মধ্যে আছে, ওর সঙ্গে হয়তো চলে আসছে। কিন্তু দেখা গেল যে লতা মানে নাই, সে ওই পূর্ব পাকিস্তানে মানে হিলিতেই আর কি সে বিছানার মধ্যে ঘুমায় আছে। তাকে রাখে আমরা সবাই চলে আসছি।
তো এইটা নিয়ে তখন বাবা মা খুব কান্দাকাটি শুরু করে দেয়, আম্মা বিশেষ করে খুব কান্দাকাটি করে। আব্বা তখন আম্মাকে বলে যে চলো আমরা যাই, ওকে নিয়ে আসি। ওই সময় প্রচণ্ড গোলাগুলি শুরু হয়ে গেছে, আব্বা আম্মা খুবই ভয় পাচ্ছে কীভাবে ওকে নিয়ে আসবে, আবার এদিকে আম্মা ওকে ছাড়া থাকতে পারতেছে না, প্রচণ্ডভাবে কান্দাকাটি করতেছে এবং খুব মানে খুবই মানে ফিল করতেছে আর কি, তার অ্যাবসেন্ট ফিল করতেছে। ওই সময় আব্বা আম্মা অনেক মানে সংগ্রাম, অনেক মানে রিস্ক নিয়ে আর কি, যুদ্ধের মধ্যে অনেক রিস্ক নিয়ে তারা দুইজন মানে হিলিতে আসে, তাকে হচ্ছে নিয়ে যায়। আমি মানে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করছি। এছাড়াও দিনাজপুর আদর্শ কলেজ থেকে বিকম পাস করছি, ব্যাচেলর অফ কমার্স। রাজনৈতিক দর্শন আমি রাজনীতি মানে মূলত আমি রাজনীতি আওয়ামী লীগকে সাপোর্ট করি আর কি। মানে শেখ মুজিবুর রহমান জাতির জনক, উনি হচ্ছে ওই সময় মানে 71 সালে যে ভাষণ দিয়েছিল, 7ই মার্চের ভাষণে আমরা তার প্রতি হই, সে হচ্ছে সবাইকে ঝাঁপায় পড়তে বলছিল এবং মুক্তিযুদ্ধ করতে বলছিল এবং দেশকে স্বাধীন করার জন্য যে একটা আহ্বান করছিল, ওই জিনিসটা আমি ছোটোবেলায় উপলব্ধি করি এবং আমার তখন মনে হয়েছিল যে না, আসলেই দেশ স্বাধীন হওয়া দরকার। ওই সময় পাকিস্তানি যারা খানরা ছিল এবং বিহারিরা ছিল, এরা বাঙালিদের উপর খুব অত্যাচার করত এবং নানানভাবে নাজেহাল করতো এবং চাকরি বাকরির ক্ষেত্রেও শুনছিলাম বাবার কাছে যে ঠিকমতো চাকরি টাকরি দিত না। এবং আমাদের দেশের যেগুলা পূর্ব পাকিস্তানের যেগুলা সম্পদ, সেগুলো বেশিরভাগই পশ্চিম পাকিস্তানে পাঠিয়ে দিত এবং পূর্ব পাকিস্তানকে অবহেলিত করে রাখছিল আর কি। সেই কারণে মনে হয়েছিল যে মানে আওয়ামী লীগ সরকারি মানে আমাদের দেশের জন্য দরকার এবং দেশের উন্নয়নের ক্ষেত্রে এটা ভালো একটা অবদান রাখবে। পলিটেকনিকে আমি সরাসরি রাজনীতি করতাম না, তবে সাপোর্ট করতাম আর কি। আমার বাবার একটা রেডিও ছিল, খুব সুন্দর রেডিও ছিল। রেডিওটা আমরা যুদ্ধের সময় আমরা ওই রেডিও প্রায় শুনতাম আর কি এবং ওই সময় মানে বিভিন্ন রকমের মুক্তিযোদ্ধাদেরকে উৎসাহিত করার জন্য স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে অনেক রকম মানে প্রোগ্রাম হতো আর কি। সেই প্রোগ্রামগুলো আমরা শুনতাম ওই রেডিওতে। পরবর্তীতে ওই রেডিও আমাদের খুব প্রিয় হয়ে গেছিলো এবং ওই রেডিওতে আমরা নানা ধরনের প্রোগ্রাম শুনতাম আর কি। তো রেডিওটা আব্বা মারা যাওয়ার পরে এটা সংরক্ষণ করে রাখা হয়েছিল। আমরা তারপর চিন্তা করলাম যে এটা বাসায় থাকলে আস্তে আস্তে এটা নষ্ট হয়ে যাবে, তখন আমরা এটা মানে একটা ইয়েতে দিয়ে দিই আর কি, এটা জাদুঘরে সংরক্ষণ করার জন্য দিই। এটা বর্তমানে খুলনা জাদুঘরে এটা সংরক্ষিত আছে আর কি। আমার মা আসলে উনি পঞ্চগড়ের জন্ম, তার পঞ্চগড়ে এসে বড় হয়েছে। মা ছোটোবেলায় মানে যখন একদম ছোট, তখন মানে মায়ের কাছে শুনছিলাম যে আমার নানা আর কি জলপাইগুড়ি জজ কোর্টে উকিলাতি করতেন আর কি, মুক্তার ছিলেন। তো মা বলছিলেন যে শৈশব মানে একেবারে ছোটোবেলায় উনি জলপাইগুড়িতেই বড় হয়েছেন। তারপরে রায়টের সময় মা হচ্ছে জলপাইগুড়ি থেকে মায়ের মানে নানার সাথে আর কি, আমার নানার সাথে উনি পঞ্চগড়ে চলে আসেন। পঞ্চগড়ে আসার পর পঞ্চগড়ে বড় হয়, পঞ্চগড়ে আমার মায়ের বিয়ে হয়। তো আমার মা অত্যন্ত বিচক্ষণ মানে নারী ছিলেন এবং উনি আমাদের 10 ভাই বোনকে মানুষ করার জন্য তার অনেক অবদান আছে। তিনি সবসময় আমাদেরকে সৎ পথ কীভাবে আমরা মানুষ হব, কীভাবে পড়াশোনা করলে আমাদের মানে মন মানসিকতা ভালো হবে, বড় হবে, আমরা কিভাবে পড়লে বড় হইতে পারবো, এগুলোর ব্যাপারে উনি খুবই উৎসাহ দিতেন এবং সবসময় আমাদের প্রতি তিনি খেয়াল রাখতেন যে আমরা কার সাথে মিশতেছি, কীভাবে মিশতেছি এবং সেটাতে আমাদের মানে কোনো ক্ষতি হবে কি না, চারিত্রিক দিক দিয়ে বা লেখাপড়ার দিক দিয়ে, এগুলোর দিক দিয়ে আমার মা খুব সচেতন ছিল। আমার বাবা চাকরি নিয়ে সবসময় ব্যস্ত থাকতো, যেহেতু পুলিশ ডিপার্টমেন্টে আমার বাবা চাকরি করতেন। তো আমার মাই বলতে গেলে মূলত আমাদের 10 ভাই বোনকে দেখাশোনা করছেন এবং মানুষ করছেন। এই ক্ষেত্রে আমার মায়ের বিরাট অবদান আর কি। আমি তো আমার মাকে প্রচণ্ড শ্রদ্ধা করি এবং আমি মনে করি মানে আমার মা আমার কাছে সর্বশ্রেষ্ঠ এবং মাকে আমি সবসময় প্রচণ্ডভাবে ভালোবাসি এবং তাকে শ্রদ্ধা করি। তিনি আমার পথ পরিদর্শক, তিনি আমার বলতে পারেন যে সে হচ্ছে আমার
মানে যাবতীয় মানে আমার কর্মকাণ্ডে আমার মা আমাকে উৎসাহিত করেছেন আর কি। আমার মা শেষ জীবনটা আমার সঙ্গে ছিল, শেষ 5-6 বছর আমার মা আমার বাসাতে ছিলেন এবং আমি তার অনেক সেবা করছি এবং তাকে আমি আমার সন্তানকে আমি যেভাবে দেখছি আমার মাকেও আমি ওইভাবে দেখছি এবং মাকে কখনো কষ্ট পাইতে দিইনি। মাকে আমি নিয়মিত ডাক্তারের কাছে নিয়ে যেতাম, নিয়মিত চিকিৎসার মানে ওষুধ টষুধ আনে দিতাম এবং মা খোঁজ খবর রাখতাম আর কি। এবং মাকে আমি আমার ছেলে মেয়ে এবং আমার স্ত্রী সবাইকে বলছিলাম যে আমার মাকে তোমরা খুব ভালোভাবে দেখবা, তার জন্য কোনো কষ্ট না হয়, সেই জন্য আমার বাসাতে যেন শেষ জীবনটা সুন্দরভাবে কাটায় যেতে পারে, সেই ব্যাপারে তোমরা সবাই সহযোগিতা করবে এবং সবাই সেভাবেই সহযোগিতা করছিল। হ্যাঁ, আমার বাসার নামও আমার মায়ের নামে রাখছি, তহমিনা ভিলা। আমার মায়া মানে মাকে স্মৃতি করে রাখার জন্য মায়ের নামটা মানে আমি আমার মায়ের নামে বাসাটা নির্মাণ করি আর কি। আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে আমি শেষ মায়ের 5-6 বছর শেষ জীবনটা আমি মার মানে সেবা যত্ন করতে পারছি আর কি। এটা সবার ভাগ্যে জুটে না, আমি এটা পাইছি, আল্লাহ তাআলা আমাকে এই সুযোগটা দিয়েছে, সেই জন্য আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ। এবং আমার মা আমার জন্য দোয়া করে গেছেন, আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করে গেছেন এবং আমার মা মারা যাওয়ার আগে আমাকে বলছিলেন যে তোর স্ত্রী আমাকে যেভাবে দেখাশোনা করছে আমার কোনো ছেলে মেয়ে ওইভাবে দেখেনি, আমার পেশাব পায়খানা পর্যন্ত আমাকে পরিষ্কার করে দিছে এবং আমি তোর স্ত্রীর জন্য আমি দোয়া করে যাব, ও যেন সুখে থাকে, ভালো থাকে, সুস্থ থাকে এবং ও যেন পরকালে যেন আল্লাহ ওর জন্য ভালো করে। আমার বাচ্চাগুলোর জন্য আমার মা দোয়া করে গেছেন। আমার মায়ের কাছে আমি বলছিলাম সবসময় যে আপনি আমাদের জন্য দোয়া করে যাবেন, আপনার কাছে আমার দোয়া ছাড়া কিছু চাওয়ার নাই এবং আমার মা সেই কাজটাই করে গেছিলেন। আমার স্ত্রী আসলে অত্যন্ত মানে ভালো মহিলা, সে হচ্ছে আমাকে আমার মানে অর্ধাঙ্গিনী এবং সে আমাকে সবসময় ভালো পরামর্শ উৎসাহ দিত। আমার ছেলেমেয়েরা কীভাবে ভালো থাকবে, কীভাবে মানুষ হবে এবং তাদেরকে ভালো রাখার জন্য কী করা দরকার এগুলো ব্যাপারে সে সবসময় আমাকে উৎসাহ এবং সহযোগিতা করতো। এবং আমি চাকরি নিয়ে ব্যস্ত থাকতাম, বিভিন্ন সময় আমাকে যেহেতু আমি প্রকৌশলী ছিলাম বিভিন্ন সময় আমাকে বাইরে যাইতে হতো, সাইডে যাইতে হতো, আমি সারাদিন বাইরে থাকতাম এবং সে ওই সময় আমার বাচ্চারা ঠিকমতো খাইলো কি না, স্কুলে গেল কি না, কলেজে গেল কি না বা টিচারের কাছে গেল কি না, প্রাইভেটে গেল কি না, এগুলো সে সবসময় খেয়াল রাখতো এবং দেখতো আর কি। এবং তাদেরকে কোনো রকম কষ্ট বা কোনো রকম অসুবিধা হওয়ার সুযোগ দিত না এবং সবসময় তাদের খোঁজখবর রাখতো এবং এদিক দিয়ে সে খুবই সহযোগিতা করছে। আজও সে এখনও মানে আমার ওষুধ খাওয়া থেকে শুরু করে আমার সব কিছু আমার এবং আমার বাচ্চাদের সে দেখাশোনা করে এবং ইয়ে করে আর কি। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 2 ছেলে 1 মেয়ে। আপনার বড় ছেলে অত্যন্ত মেধাবী একজন ছেলে এবং সে তার সম্পর্কে যদি একটু আপনি বলেন। আমার বড় ছেলে ওর মোহাম্মদ তন্ময় ইসলাম, সে দিনাজপুর জেলা স্কুল থেকে এসএসসি গোল্ডেন জিপিএ 5 নিয়ে পাশ করেছে এবং সে এইচএসসি দিনাজপুর সরকারি কলেজ থেকে গোল্ডেন জিপিএ 5 নিয়ে পাশ করেছে। তারপর তাকে সে বিভিন্ন জায়গায় পরীক্ষা দেওয়ার পরে রুয়েটে ভর্তি হয় রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সেখান থেকে সে ট্রিপল-ই নিয়ে প্রথম শ্রেণীতে 8ম স্থান অধিকার করে সে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে সে নাটোর কাদিরাবাদ ক্যান্টনমেন্টে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে প্রভাষক হিসাবে কর্মরত ছিল। তারপরে সে বিসিএস পরীক্ষা দেয়, বিসিএস পরীক্ষার মাধ্যমে সে সহকারী বেতার প্রকৌশলী হিসাবে সিলেকশন হয়েছে এবং সে ইতিমধ্যে চাকরিতে যোগদান করার তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আপনার ছেলেকে আপনি কিভাবে মানুষ করেছেন? মানে ও তো আসলে খুব ব্রিলিয়ান্ট একটা ছেলে এবং ও আমি দেখছি যে ও যে পরীক্ষায় দেয় মোটামুটি বেশিরভাগই সে পাশ করে যায় এবং হচ্ছে আল্লাহর রহমতে মানে সে কোনোদিন একদিনও বেকার থাকেনি। তো আপনি আপনার ছেলেকে আসলে কিভাবে ছোটবেলায় মানুষ করেন? মানে আমি আসলে ছোটবেলা থেকে মানে আমি তার লেখাপড়ার ব্যাপারে খুব কেয়ার করতাম এবং লেখাপড়ার পাশাপাশি সে যেন মানে একটা ভালো মানে মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, তাকে আমি বিভিন্ন বই পড়ার পরামর্শ দিতাম। সে অনেক বই পড়ছিল আর কি, গল্পের বই, যেগুলাতে সে মানে কিভাবে মানে
মানে ভালো একজন মানুষ হওয়া যাবে বা ভালো ছাত্র হওয়া যাবে, সেগুলোর ব্যাপারে সে উৎসাহ পেয়েছিল আর কি। আপনার বৌমা একজন অত্যন্ত মেধাবী মেয়ে। আপনার বৌমা সম্পর্কে যদি একটু বলতেন। আমার বৌমা হচ্ছে, ওর নাম হচ্ছে ডাক্তার অদিতি হাসান। সে হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করছে, মানে ভালো রেজাল্ট করে ফার্স্ট ক্লাস নিয়ে সে MBBS পাশ করার পরে সে BCS পরীক্ষার মাধ্যমে 42তম BCS এর সহকারী সার্জন হিসাবে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করে আর কি। তা আমার বৌমাও আমার ছেলের মতো অত্যন্ত মেধাবী ছিল। সে ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট গোল্ডেন GPA 5 নিয়ে পাশ করে ঢাকা থেকে, ঢাকা জেলার মানে ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে। এবং বৌমা MBBS খুব দক্ষতার সাথে ভালো রেজাল্ট করে পাশ করে। সেও মানে আমার ছেলের মতনই যেখানেই পরীক্ষা দিত পাশ করতে, এবং তারও বেশ ভালো দক্ষতা ছিল আর কি। আপনার বৌমার নিয়ে পোস্ট গ্রাজুয়েশন করার ইচ্ছে কিসে, মানে কি বিশেষজ্ঞ হওয়ার ইচ্ছা তার? শিশু বিশেষজ্ঞ হিসেবে তার পোস্ট গ্রাজুয়েশন করার ইচ্ছা আছে। আচ্ছা। আর আপনার আরো যে সন্তান রয়েছে তারা কে কোন ক্লাসে পড়ে? মানে আমার মেয়ে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে আর কি, দিনাজপুর সরকারি কলেজ থেকে। সে ম্যাট্রিকে GPA 5 পায়, গোল্ডেন GPA 5 পায় ম্যাট্রিক পাস করে SSC, এবং ইন্টারমিডিয়েটও সে ওই ধরনের রেজাল্ট করারই চেষ্টা করতেছে এবং পড়াশোনা করতেছে। আমি তাকেও আমার ছেলের মতন করে উৎসাহ দিচ্ছি, সেজন্য একটা মানুষের মতো মানুষ হতে পারে, ভালো রেজাল্ট করে যেন পাস করতে পারে এবং ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠানে সে পড়াশোনা করতে পারে। সে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য সে মানে পড়াশোনা করার মতো যেন তার রেজাল্ট হয়, সেই ব্যাপারে তাকে উৎসাহিত করতেছি। সে সেইভাবেই চেষ্টা করতেছে। এখন আল্লাহ পাকের ইচ্ছা, সে কি করবে, আল্লাহ পাক যদি চায় আর কি, সে তো ভালো একটা কিছু করতে পারবে বলে আমার বিশ্বাস। আর আমার ছোট ছেলে, ও ক্লাস 4-এ পড়ে দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে। সেও মোটামুটি ভালো ছাত্র, এখন পর্যন্ত সে প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট হয়েছে। এবং আমি তার ব্যাপারেও উৎসাহ প্রদান করি, এবং তাকে বলি, তুমি তোমার বড় ভাই বোন তাদের মতো যেন হইতে পারো, সেভাবে পড়াশোনা করো। তাকে আমি কোরআন খতম করার জন্য তাকে বাসায় মৌলবী রেখে কোরআন শরীফ 2 বার খতম দেওয়াইছি। নামাজ 5 ওয়াক্ত যেন পড়তে পারে, সেটার ব্যাপারেও আমার 3 ছেলে মেয়েকে আমি কোরআন শরীফ খতম করাইছি এবং নামাজ পড়ানোর ব্যাপারও উৎসাহিত করেছি। এবং তারা 3 জনেই নামাজ কালাম করে এবং রোজা রাখে, এবং তারা ইসলামের প্রতি অনুগত আর কি। আপনি তো এখন অবসর সময় কাটাচ্ছেন। হ্যাঁ, আপনার অবসর কিভাবে? অবসর আমি মূলত মানে টিভিতে আমি কিছু মানে প্রোগ্রাম দেখি আর কি। আমার পছন্দনীয় কিছু মানে সিনেমা বা নাটক, বাংলাদেশি নাটকগুলো আমি দেখি আর কি, বিভিন্ন চ্যানেলের ভাল লাগে আমাকে। এছাড়াও আর কি ভারতীয় বাংলা সিনেমা এগুলোও দেখি, এগুলো মোটামুটি ভালো লাগে। এগুলো দেখে মোটামুটি সময় কাটে। তাছাড়া ইংলিশ সিনেমা মাঝে মাঝে দেখি, যেগুলো আমাকে ভালো লাগে। এছাড়া মানে ভ্রমণ করি আর কি। আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় যেগুলা পর্যটন স্পট আছে, সেগুলো আমি ভ্রমণ করেছি এবং করতেছি, এবং এগুলাতে আমি মোটামুটি মানে সময় কাটাই আর কি। এগুলা ভ্রমণ করি, আমার ভালো লাগে। বাংলাদেশটাকে আগে আমি জানার চেষ্টা করছি, তারপর বিদেশ ভ্রমণে বাইরে আর কি, এরকম একটা নিয়ত আছে আর কি। আপনি তো বাংলাদেশে মোটামুটি অনেক জায়গায় ঘুরেছেন। হ্যাঁ, অনেক জায়গায় ঘুরছি। আপনার কাছে কোন জায়গাগুলো সব থেকে ভালো লেগেছে? আমাকে মানে প্রাকৃতিকভাবে যদি বলা যায়, বাংলাদেশের মানে সবচেয়ে ভালো লাগছে আর কি কক্সবাজার জেলা। কক্সবাজারে অনেক কিছুই দেখা আছে, সমুদ্র সৈকত ছাড়াও সমুদ্র, তারপরে হচ্ছে মানে পাহাড়। এছাড়াও বান্দরবন জেলা তো অনেক কিছু দেখছি আর কি, সেটাও আমার বেশ ভালো লাগছে আর কি। আর হাওর, কিশোরগঞ্জের হাওর দেখতে গেছিলাম। হাওর সম্পর্কে আমার একটা জানার জন্য আর কি, হাওর কি এবং হাওরের লোকজন কীভাবে বসবাস করে, এটা সরজমিনে দেখার জন্য আমি কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা, বর্তমান প্রেসিডেন্টের গ্রামের বাড়ি, সেটা দেখে আসছি এবং হাওর সম্পর্কে আমার একটা ধারণা আছে। এছাড়াও আর কি যেগুলা ঐতিহাসিক জায়গা, যেমন
মুজিব সরকার গঠন হয়েছিল মুজিবনগর, মানে মেহেরপুর জেলায় মুজিবনগরে, সেটাও আমি দেখে আসছি। তারপরে রবীন্দ্রনাথ কুঠিবাড়ি কুষ্টিয়ার, সেটা দেখছি। তারপর শালবন বিহার, পাহাড়পুর বৌদ্ধ বিহার, এই সমস্ত পর্যটন স্পটগুলো দেখছি আর কি। আপনার ভবিষ্যতে মানে কোন জায়গায় আর যাওয়ার প্ল্যান আছে? ভবিষ্যতে আমার মানে যাওয়ার প্ল্যান আছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং ভারতের কয়েকটা মানে এই প্রদেশে যাওয়ার ইচ্ছা আছে আর কি। দিল্লি, কলকাতা, তারপরে হচ্ছে আগ্রা। আগ্রা, এছাড়া হচ্ছে মানে দার্জিলিং, এর পাশে আরো কিছু মানে পাহাড়ি, মানে পাহাড়ি কাশ্মীর, এগুলো জায়গায় ভ্রমণ করার ইচ্ছা আছে। আপনার কোনো ইচ্ছা বা স্বপ্ন মানে এখনো কি অপূর্ণ রয়ে গেছে, যে স্বপ্নটা আপনি এখনো আপনাকে ধরেন মনে হয় যে এই জিনিসটা আমার এখনো করা দরকার বা আমি করতে পারলে খুব ভালো লাগতো? আমার ইচ্ছা অপূর্ণ বলতে কি, আমার খুব ইচ্ছা যে আমার বড় ছেলে মানে মানে ম্যাজিস্ট্রেট হবে আর কি। এটা আমার একটা খুব মনের ইচ্ছা। আমি তাকে এই ব্যাপারে খুব উৎসাহিত করতেছি। সে সহকারী বেতার প্রকৌশলী প্রথম শ্রেণীর গেজেটের অফিসার হিসেবে চাকরি পেয়েছে। তারপরেও আমার ইচ্ছা যে সে যদি মানে ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরি পায় আর কি, সহকারী কমিশনার, সেটা প্রশাসন ক্যাডার, এটা আমার সবচেয়ে মনের ইচ্ছা আর কি। এবং এই ব্যাপারে তাকে আমি খুব উৎসাহ দিচ্ছি। এবং এছাড়াও আর কি আমার মক্কা শরীফ, মানে মক্কা শরীফ, মদিনা শরীফ, এগুলো যাওয়ার ইচ্ছা আর কি। মক্কা মদিনা মানে হজ করার ইচ্ছা আছে। হজ করতে যদি আমি একান্তই না পারি, আল্লাহ পাক যদি অন্তত উমরাটা যেন করতে পারি, সেটা আমার একটা ইচ্ছা আছে আর কি। 10 বছর পরে মানে আপনার পরিকল্পনা কি? ধরেন আপনি আরো 10 বছর পরে কি দেখতে চান বা কিরকম আপনার প্ল্যানিং আছে? আমরা যেমন ধরেন প্ল্যানিং করি যে আগামী 10 বছর পরে আমি হয়তো ঢাকায় একটা বাসা করবো, এটা করবো, এটা করবো। আপনার কি এই ধরনের কোনো প্ল্যানিং আছে কিনা? আগামী 10 বছরের প্ল্যানিং বলতে কি, আমি আসলে 10 বছরের মধ্যে আমার যেটা মনের ইচ্ছা যে আমি আমার মেয়েকে মানুষ করব, মেয়েকে একটা ভালো জায়গায় বিয়ে দেব, এটা একটা প্ল্যান 10 বছরের মধ্যে আছে। ছোট ছেলেকে অন্তত একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চ শিক্ষা নেওয়ার জন্য ভর্তি করব, এটা একটা প্ল্যান আছে। এছাড়া আমার মানে মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে একটা আমি সুন্দর করে একটা বাসা করব 3 তলা, এবং সেটা করছি। 3 ছেলে মেয়েকে আমি সেটা বন্টন করে দিব আর কি। তারা 3 তলা 2টা করে ফ্ল্যাট ভোগ করবে আর কি। এবং আমি নিজেকে আর কোনো সম্পদ করতে চাই না। আমার মূলত ইচ্ছা যে আমি শেষ জীবনটা যেন আমি সুন্দরভাবে ছেলে মেয়েদেরকে নিয়ে, আমার সংসার, আমার স্ত্রী, এদেরকে নিয়ে যেন কাটাইতে পারি, এটাই আর কি আমার মনের ইচ্ছা আর কি। আপনার মানুষের তো আসলে হায়াত মওয়াতের কথা কিছু বলা যায় না। তো আপনার অবর্তমানে আপনার সন্তানদের জন্য কি আপনি কোনো মেসেজ দিয়ে যেতে চান কিনা? মানে আমার বর্তমানে আমি মেসেজ এটাই দিতে চাই যে আমার ছেলেমেয়েরা যেন সবাই যেন মিলেমিশে থাকে। তারা যেন তার মাকে নিয়ে শেষ জীবনটা যেন সুন্দরভাবে, মানে আমার অ্যাবসেন্সে যেন তারা সুন্দরভাবে থাকে। তারা যেন আমি যেটা চাইছিলাম যে তারা যেন মানুষ হয়, সমাজে প্রতিষ্ঠিত হয় এবং সমাজের উপকার করে, জনগণের উপকার করে, সেটা যেন আমার অ্যাবসেন্সে যেন তারা করতে পারে এবং করে, সেটাই আমার তাদের প্রতি আমার প্রত্যাশা আর কি। সম্পত্তি বন্টনের ক্ষেত্রে কি আপনার কোনো উপদেশ আছে? সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আমি যেটা মানে আমার যেটা ইচ্ছা যে আমি আমার 3 ছেলে মেয়েকে সমানভাবে আমি আমার সম্পত্তি বন্টন করে দেবো। আমার যে সমস্ত টাকা পয়সা এবং আমার বাড়ি আছে, মানে 3 ছেলে মেয়ে এবং আমার স্ত্রী, এরা সমানভাবে পাবে আর কি। মানে আপনি মেয়েকে আপনি ডিপ্রাইভ করতে চান না? মেয়েকে আমি ডিপ্রাইভ করতে চাই না। আমি মনে করি যে আমার মেয়ে আমার ছেলে দুজনেই সমান, মানে ছেলেও যা পাবে মেয়েও তা পাবে, সেভাবে আমি বন্টন করে দিয়ে যাবো। আপনার এটা কিন্তু অনেক বড় একটা ডকুমেন্টেশন হয়ে থাকলো। আমি আশা করি যে এটা আল্লাহ না করুক এরকম পরিস্থিতি পড়ি, বাট এটা ভবিষ্যতে আপনার ছেলে মেয়েদের জন্য একটা ডকুমেন্টেশন হয়ে থাকবে যে আপনার চাওয়াটা কি। আমি শেষ পর্যায়ে চলে আসছি আসলে আমাদের এই আলোচনার। আমরা বেশ কয়েক বছর ধরে আসলে একটা জিনিস দেখছি যে আমাদের যে মামা এবং খালাদের মধ্যে একটা বিভেদ আমরা দেখতে পাচ্ছি। আমরা আগে যখন দিনাজপুরে গেলে দেখা যেত সবাই একসাথে ধরনের হয় একটা, আমরা হয়তো রামসাগরে গেছি বা ইয়েতে গেছি, কিন্তু আমরা বেশ কিছু বছর ধরে দেখছি যে
এই জিনিসটার মধ্যে একটা কথা যেন একটা ছন্দপতন ঘটে। ছন্দপতন। আমি আসলে কার দোষ কি দোষ এগুলো কিছু জানতে চাই না, আচ্ছা আচ্ছা। এগুলো আমার জানার বিষয় না। আমি আপনার গুরুজন, হ্যাঁ আপনার যেহেতু বড়, হ্যাঁ। আপনাদের কি মনে হয় না যে এটা সমাধান করা উচিত? না, সমাধান অবশ্যই করা উচিত। মানে আমার মা আসলে মৃত্যুর পূর্বে আমাকে বারবার বলে গেছিল যে সব ভাই বোনকে নিয়ে মিলেমিশে থাকবি আর কি, যে কয়দিন বাঁচে থাকবি সব ভাই বোনকে নিয়ে মিলেমিশে থাকবি, সবার বাসা যাবি, সবাই যেন তোর বাসায় আসে, সেইভাবে একটা সুন্দর সম্পর্ক তৈরি করবি। এবং সেটাই আমার মায়ের উপদেশ ছিল, বাবার উপদেশ ছিল, বাবা মৃত্যুর আগে বলে গেছিলেন, মাও বলে গেছেন। সেই চেষ্টাটা আমি করতেছি এবং করে যাচ্ছি, দেখা যাক এখন আল্লাহ পাক কি করে আর কি। তবে সবাইকে নিয়ে আমি থাকাটাই আমার মূল ইচ্ছা আর কি। আমরাও আসলে সেটাই চাই। আমরাও চাই যে আমাদের এই যে বিশাল একটা পরিবার, একটা বৃক্ষের মতন, এটা হ্যাঁ। একসাথে থাকুক, এটা কোনো ডাল কাটা পড়ুক না। আমি আশা করব যে আমাদের এই যে আপনাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি যেগুলো, আপনারা যেহেতু সিনিয়র, আপনি বড় মামা, আপনারা উদ্যোগ নিয়ে এই জিনিসটা সমাধান করবেন। এবং আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।